বিশ্বের বিষয় তুমি আমার অহংকার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার তোমার স্বাধীনতা গৌরব সৌরভে এনেছে আমার গানে সূর্যের রূপে সজীবতা বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার তোমার ছায়া থাকা রোদ্দুর প্রান্তরে দেখেছিল তো তোমার মরণে মুক্তির স্নেহ মাতা বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার গান আমরা উপভোগ করলাম। এখন আমাদের মাঝে আরো একটি গান নিয়ে আসছে জনাব সাইদ। জনাব সাইদ দুজনে প্রেমে হইলি ও বিদেশি তোমার প্রেমী বলতাম আমার শিউলি নাম দুজনে প্রেমে হইলি লা 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 আমার মনোহারি ও বিদেশি তোমার চেরি বলতাম আমার শিউলি নাম দুজনে প্রেমে হইলি ও বিদেশি তোমার চেরি বলতাম আমার শিউলি নাম দুজনে প্রেমে হইলি লা 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 লা
সুকুমার রায়ের জীবনের হিসাব। বিদ্যে বোঝায় বাবু মশাই চড়ি শখের গোটে, মাঝিরে কল বলতে পারিস সূর্যি কেন ওঠে, চারটা কেন বাড়ি কমে, জোয়ার কেন আসে। বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যান পেরিয়ে হাসে। বাবু বলেন, সারা জনম মরলি রে তুই খাটি, জ্ঞানবে না তোর জীবনটা যে চারি আনায় মাটি। খানিক বাদে বাবু কহেন, বলতো দেখি ভেবে, নদীর ধার কেমনে আসে পাহাড় হতে নেমে। বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি। মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি। বাবু বলে, এই বয়সে জানিস নেও তাকি, জীবনটা তোর নেহাত খেল অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে বাবু কহেন, বলতো ওরে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো। বলতো দেখি ভেবে, সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন। বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন। বাবু বলেন, বলবো কি আর, বলবো তোরে কি তা, দেখছি এখন জীবনটা তোর 12 আনায় বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে। বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি তুলে। মাঝিরে কন, এ কি বিপদ, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকা এবার, মরবো নাকি আজি। মাঝি শুধোই, সাঁতার জানো। মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু। বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা 16 আনাই মিছে। ধন্যবাদ। অনেক তো হলো জীবনের হিসাব। এখন আমরা জনাব আজহারের কণ্ঠে প্রেমের সঙ্গে হারিয়ে যাব।
বলেছিলেন মানুষ ও কবিতা অবিচ্ছেদ্য, যেখানে মানুষ আছে সেখানে কবিতা আছে, যেখানে কবিতা আছে সেখানে মানুষ আছে। এবারে আমাদের মাঝে ব্যায়ামের স্মৃতির পাতায় স্বরচিত কবিতা নিয়ে আমাদের অত্যন্ত গুণী একজন সহকর্মী বিল্ডিং ইন্সপেক্টর মোহাম্মদ মাহিদুল ইসলাম আসছে ব্যায়ামের স্মৃতির পাতায়। প্লিজ মাহিদুল ইসলাম। ট্রেনিং দিয়ে আসলাম কক্সবাজার ব্যায়াম ট্রেনিং সেন্টারে, যেখানে আছে মনোরম পরিবেশ আর পাশে উত্তাল সমুদ্রের ঢেউ, দেখে মুগ্ধ হবে যে কেউ। 45 দিনের ট্রেনিং এ এসে শিখছি আমি মজার বেশি। কান ডাকা ভরে উঠেছি জেগে, পিটিতে যেতে হয়েছে 6টার আগে। একটু দেরি হলে থাকে শোকজের ভয়, এই বুঝি নোটিশ রাজুকে যায়। আর তাই মোরা যায় নাস্তা করতে, চোখ থেকে পারি না ঘুম সরাতে। 9টায় শুরু হয় ক্লাস, শেষ হয় তারপরেও রয়ে যায় ঘুমের টেনশন। লাঞ্চের ব্রেক পাই দুপুর বেলা, চামচ দিয়ে খাই হচ্ছে ঝামেলা। বিকালের সেশন শেষে যাচ্ছি মোরা খেলতে, খেলা শেষে ফিরছি সন্ধে বেলাতে। অবশেষে রাতের বেলা ডিনারের পরে ক্লান্তিময় শরীর নিয়ে খোল তুলতে পারে। এরপরেও আছে যে পরীক্ষার চাপ, মডিউলের পড়া হয় না যে বেকার। পরিশেষে বলে যেতে চাই, যতদিন বাঁচবো আমি এ ভুবনে। রাজু পরিবেশন করবেন ষষ্ঠ মৌলিক প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীবৃন্দ। রাজু যে ঠিক আছে আসছে। আপনি? আপনাকে চিনলাম। আমি একটা বাড়ি করব, তাই প্ল্যান পাস করার জন্য। ও আচ্ছা, এটা তো কোনো বিষয় না। এই তো গত সপ্তাহে একজনের করে দিলাম। রাজুকে আমার মামা অনেক বড় অফিসার, এক সপ্তাহে বাড়ি উঠে যাবে রকেটের গতিতে। দেখি কাগজগুলো দেখি। আরে জানো, আমি ভিতরে গিয়ে আমি দেখতেছি। আরে ভাই রাগ করেন কে? মন্ত্রী সাহেব আমার এলাকা, এই এলাকার এমপি ভাই বলে ডাকি, একসাথে উঠা বসা, এক কোণে বাড়ি উঠে যাবে রকেটের গতিতে। ঠিক আছে, আমার কাগজগুলো দেন, আমি ভিতরে গিয়ে দেখি। ভাই যা
আমার থেকে কম সময়ে কেউ করে দিতে পারবে না। আমার থেকে কম সময়ে যদি কেউ না পারে, কামটা কিন্তু আমারে দিয়ে। ঠিক আছে ঠিক আছে। আপনি কেন? বাবা আমি তো একটা বাড়ি করবো, তাই প্ল্যান পাস করানোর জন্য আসছি। কাজ করে বাইরে যাও, বাইরে কম্পিউটার ম্যান রহিমে আছে, ওর সাথে কথা বলো, কি কি কাগজপত্র লাগবে সব কিছু বলে দেওয়া। ঠিক আছে, ধন্যবাদ স্যার। সে কাজ করতে করতে মরে যাচ্ছে, সারাদিন শুধু কাজ আর কাজ, জীবন যেন সব দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? স্যার আপনার কাছে পাঠিয়ে দেন, আমি একটা বাড়ি করবো তো, সেটা একটা প্ল্যান পাসের জন্য আসছিলাম। কি কি আপনি বাড়ি করবেন? জমি আপনার? জমি কোথায়? জমি কত শতাংশ? স্যার শুধু আমাকে দেখে অফিসের মধ্যে সারাদিন শুধু কাজ আর কাজ, কাজ করতে করতে মরে যাচ্ছি। তো দেখি আপনি কি কাগজপত্র আছে? জি ভাই। সারাদিন শুধু কাজ। আচ্ছা লেখেন লেখেন, কি কি লাগবে? নামজারি খতিয়ান, দলিল, নকশা, সয়েল টেস্ট, ডিজিটাল সার্ভে আর যা যা আছে সব নিয়ে আসবেন। বুঝছেন? সারাদিন শুধু আমার কাজ, এই অফিসটাই আমি চালাই। শুনেন শুনেন, এই অফিসের মধ্যে স্যার কোনো কাজ করে না, সব কাজ আমি করি, আর স্যার শুধু মিটিং আর ফিটিং করে বেড়ায় আমার ভুল ধরে। ঠিক আছে? এই রহিম মিয়া, জি স্যার, আসতেছি স্যার, আসতেছি স্যার। কাগজপত্রের যে ফিরিস্তি দেখাইলো, আমার তো টিন সার্টিফিকেট নাই, সয়েল টেস্টও করানো হয়নি। আমার জমি, আমার টাকা, আমি বাড়ি করবো না, তো ঠিকানা মতো দেওয়ার কি আছে? এই সরকারি অফিস খালি ঘুষ খাওয়ার ধান্দা। এই কাগজপত্র এগুলো কিছুই না, শুধু শুধু জনগণকে হয়রানি করে বেড়ায়। বাইরে থেকে দাঁড়ানোর জন্য সে করলে লাগবে মাত্র 7 দিন, আমার কাজ আমি করবো লাগবে 90 দিন। কি যে করি! ভাইজান, প্ল্যান পাস কি হলো? আমার থেকে কম সময়ে কেউ করে দিতে পারবে না। মনে রাখেন, অফিস করলে 90 দিন, আমি করলে 1 সপ্তাহ। ভাইজান, আপনি কি সত্যি 7 দিনে করে দিতে পারবেন? আরে ভাই, বলেন কি? কাগজগুলো দেন, হবে মানে 80 টাকার টাকা। কিন্তু 1 মাস 2 মাস নয়, 6 মাস পরেও টাকা ফেরত বা প্লট বরাদ্দ কিছুই পান না। অতঃপর রহমান সাহেব রাজুক সম্বন্ধে বাজে কথা রটিয়ে বেড়ান 6 মাস পরবর্তীতে। আমার বাড়ির প্ল্যান পাসের কোনো খবর নাই, সেগুলো মাত্র 7 দিনে করে দেবেন। এখন আমি কি যে করি! আচ্ছা, আমি আজকে একটু আবার রাজুকে দিয়ে দেখি। আরে এখানে তো এত সুন্দর স্মার্ট সিটিজেন চার্টার আছে, নিচতলা তথ্য অফিস গেছে। আচ্ছা, আমি তথ্য অফিসে যা খোঁজ দিয়ে দেখি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? রাজুকের পক্ষ থেকে 45 থেকে 90 কর্মদিবসের ভিতরে আমরা আপনাকে ভূমি সালপত্র এবং প্ল্যান পাসটা দিয়ে দেব। জি ধন্যবাদ। বাবা, আমি তো অনলাইন বুঝি না। ও আচ্ছা স্যার, তাহলে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের রাজুকের ওয়েবসাইটে আপনি www. আমি কেন দালালকে টাকা দিতে গেলাম? এত সহজে আমার প্ল্যান পাসটা হয়ে গেল। জানো হালিমা, আমরা বাড়ি করার জন্য যে প্ল্যান পাস তুলে একদিন যাবত দালালের পিছিয়ে ঘুরতেছি,
এবার আমার প্ল্যান পাস হয়ে গেছে। তাই নাকি? কি খুশির খবর। হ্যাঁ, মাত্র 45 দিনে প্ল্যান পাস হয়ে গেছে। জানো, রাজু থেকে আমার কাছে 1 টাকা ঘুষ চায় নাই। কোনো ঘুষ লাগেনি? না, কোনো ঘুষ লাগেনি। সেদিন ছেলেটা আমাকে কত সহজে অনলাইন সেবাটা বুঝিয়ে দিল। এটাই স্মার্ট বাংলাদেশ। বঙ্গবন্ধু এরকম সোনার বাংলার স্বপ্নই দেখেছিলেন। ধন্যবাদ। আমাদের প্রধান অতিথি মানে বিয়ামের পক্ষ থেকে আপনাদের সাধুবাদ এবং ধন্যবাদ দিচ্ছি এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজনের জন্য। আর সত্যি বলতে যে সুস্থ সংস্কৃতির চর্চা আমাদের ছড়িয়ে দেওয়া দরকার, যেটা সোনার বাংলা করতে আমাদের জন্য খুবই জরুরি। আমরা সবসময় এই ধরনের প্রশিক্ষণার্থীদের চাই যে তারা যেন এনথুজিয়াস্টিক হয়, সুস্থ সংস্কৃতির বিকাশ যেন ছড়িয়ে দেয়। এবং অল্প প্রস্তুতিতে এই আমার আয়োজনটি থাকতে পারলে খুবই ভালো হতো। আমার চলে যেতে হবে, আমার ওই জন্যই আমি একটু আগে যাব, ওই জন্যই রওনা দেওয়া। সকালে গেলে আমার অফিসে পৌঁছতে 11টা 12টা বেজে যাবে, ওই জন্য আমি যাচ্ছি। আর আপনাদের প্রতি শুভকামনা রইল। আর এই প্রশিক্ষণ কোর্সটা আমি আশা করি যে আপনারা আগামীকালকে স্টাডি করে যাবেন। এই অবস্থার মধ্যে সুন্দরভাবে সমাপ্ত হবে। সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। এবং আমি কোর্স প্রশাসনের আন্তরিকতার প্রতি আমি তাদেরকে সত্যি ধন্যবাদ দিচ্ছি। আমি দুদিন সেশন পরিচালনা করলাম, আমার প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলে ভালো লেগেছে। এবং রাষ্ট্র যেরকম চায় যে আমরা রাষ্ট্রের যেন দক্ষ কর্মচারী হতে পারি, রাষ্ট্রের যে প্রত্যাশা সোনার বাংলা করার, সেই প্রত্যাশায় যেন নিজেকে বিলীন করে দিতে পারি, সেই প্রত্যাশা নিয়ে এবং আপনাদের প্রতি আমার দাবি বা অনুরোধ নিয়ে আমি আপনাদের আবার ধন্যবাদ দিচ্ছি। এবং আপনাদের এই কোর্স সমাপ্তে আপনারা ঢাকায় চলে যাবেন। আমার ভালো লেগেছে, এখানে একজন আমাদের সহকর্মীও আছেন যিনি একসময় বিয়ামে চাকরি করেছেন। আমরা আশা করি আপনাদের যে কোনো সময় বিয়ামে আসবেন, এটা আপনার নিজের প্রতিষ্ঠান হিসাবেই আসবেন। আমরা থাকি বা না থাকি ঢাকা, কক্সবাজার, বগুড়া, এবং আশা করি এই প্রোগ্রামটা সুন্দর হবে। এবং আপনারা আমাকে আমন্ত্রিত করেছেন, আমি সত্যি এর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকুন। একটি গান নিয়ে আসছেন ইরা মল্লিক। ইরা মল্লিককে বিনীতভাবে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। একটি কবিতা আবৃত্তি নিয়ে আসছে আমাদের প্রকৃতির কবি, আশা করি সকলে গেস করতে পারছেন, জীবনানন্দ দাশ, যিনি প্রকৃতিকে অপূর্বভাবে আমাদের কাছে কাঠ হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, হয়তো হাঁস হব কিশোরী ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমি বন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলা নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গীর ধীর ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিব যে সুদর্শন মিলেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিব এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক ধানের ঘাসে, রূপসার ঘোলা জলে ছড়াতেছে শিশু এক, রূপসার ঘোলা জলে হয়তো কিশোরের এক সাদা ছেঁড়া মালে, ডিঙাবাই রাঙা মেঘ সাতটায় অন্ধকারে আসিতেছে রে, দেখিব ধবল বক আমার এই পাবে তুমি ইহা দেখবে। ধন্যবাদ। দর্শকে ফিরে যাব। আমরা খুবই কালজয়ী একটা গান সব সখীরে পার করিতে গাইব, আশা করি সকলে বেশ উপভোগ করবে। তোমার কাছে শোনায় শুনিব, ও আমি
আমাদের সুযোগ দেওয়ার জন্য। নাচ, গান, কবিতা সবই হলো। সাংস্কৃতিক অনুষ্ঠানের বাকি এখন শুধু নাচ। এখন আমাদের মাঝে নাচ নিয়ে আসবে শাহরিয়া ও সাবিহা। কনসেন্ট্রেশন ব্রেক নিয়ে আসছেন আমাদের মাঝে খায়রুল ইসলাম ভাই। খায়রুল ইসলাম ভাইকে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি মঞ্চে এসে কবিতা উপস্থাপন করার জন্য। সকলেই উপভোগ করব। কনসেন্ট্রেশন কে লিখেছেন ডক্টর মোহাম্মদ ফেরদৌস। তার চোখ বাঁকা হলো, বুকের প্রথম রাতি রক্তাক্ত করলো তার মুখ। তার মন ফুটচুরা লালা রক্তে একাকার হলো। জিদ নাতি যদি ভাঙালার ধরে পড়লো বাম দিকে। মা মা গো চেঁচিয়ে উঠল সে। 555 মাথা আত্মা একটা সিগারেট প্রথমে স্পর্শ করলো তার বুক। পুরা মাংসের উৎকট গন্ধ ছড়িয়ে পড়লো ঘরের বাতাসে। জ্বলন্ত সিগারেটের স্পর্শ তার দেহের টসটসে আঙুলের মতো ফুসকা করতে লাগলো। দ্বিতীয় লাঠিতে ধনুকের মতো বাঁকা হয়ে গেল দেহ। এবার সে চিৎকার করতে পারলো না, তাকে চিৎ করা হলো। পেটের উপর উঠে এলো দুজনা ভূত, কালো ও কর্কশ। কারণ সে তার পাকস্থলীর কষ্টের কথা বলেছিল অনাহার ও ক্ষুধার কথা। সে তাহার দেহের বস্ত্রহীনতার কথা বলেছিল। সে কারণে ফরফর করে টেনে ছিটানো হলো তার শার্ট, প্যান্ট খোলা হলো। সে এখন বিবস্ত্র বিবৎস। তার দুটো হাত
মুষ্টিবদ্ধ যে হাত মিছিলে পতাকার মতো উড়িয়েছে শব্দে, যে হাতে সে পুষ্টার ছেড়ে মিলিয়েছে লিফলেট, লোহার হাতুড়ি দিয়ে সেই হাত ভাঙা হবে। সেই জীবন্ত হাত, জীবন্ত মানুষের হাত, তার 10টি আঙুল, যে আঙুলে ছুঁয়েছে সে মার মুখ, পায়ের, শরীর, প্রিয়সীর, চিবুকের তিল, যে আঙুলে ছুঁয়েছে সে সাম্যমন্ত্র দীক্ষিত সাথীর হাত, রক্তবান হাতিয়ার, পাটখারাকে সে আঙুল পেশা হল। সেই জীবন্ত আঙুল মানুষের জীবন্ত উপমা। লোহার শ্বাস দিয়ে একটি করে উপড়ে নেওয়া হলো তার নির্দোষ নখগুলো। কি চমৎকার লাল রক্তের রং, কি চমৎকার। সে এখন মৃত, তার শরীরে অথবা কৃষ্ণচূড়ার মতো রক্ত ছড়িয়ে রয়েছে, তাজা লাল রক্ত। একখানা হাত পড়ে আছে এদেশের মানচিত্রের উপর, আর সে হাত থেকে ঝরে পড়ছে রক্তে দুর্বিনীত লাভা। ধন্যবাদ সকলকে। এতক্ষণ তো দর্শকদের অনেকে বসে বিভিন্ন রকম আবৃত্তি, নাচ, গান, কবিতা উপভোগ করল, কিন্তু প্রত্যেকে কি আমরা নাচতে চাই? তাহলে এবারে কি করা যায়? সবার উপস্থিতিতে এমন একটা দলীয় নাচ করা যায়।
ইরা মল্লিক। সবকিছু হয়ে গেছে, কিন্তু আমরা অনেকক্ষণ হাসি না। আনন্দ করা আর প্রাণ খুলে হাসা দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এবারে চলুন আমরা সবাই একসাথে হাসবো। আসলে হাসির মাধ্যমে কঠিন পরিস্থিতিকে সহজ করে তোলা যায়। হাসি আমাদের হৃদযন্ত্রকে ভালো রাখে। হাসির চ্যালেঞ্জটা আমরা ছুড়ে দিব আমাদের দুই সহ প্রশিক্ষণার্থী সাইফুল ইসলাম ও সজল হালদারের মাঝে। দেখি তারা আমাদের কতটা হাসাইতে পারে, তারপরে তাদের জন্য করতালি দিব। এখন করতালিটা বন্ধ। হাসিস কে? ফাজিল ছেলে, এই তুই স্কুল আসিস কে? এই তো ঘুমাইতেছিস তুই। স্যার আমি তো শিক্ষার জন্য অফিসে। তুই শিক্ষার জন্য অফিসে আসিস, তুই ঘুমাইতেছিস? শিক্ষার জন্য আসি, শিখাই তো আয় না, এই জন্য আমি ঘুমাবো। ও তুই শিখার কথা বলতেছিস, স্টুডেন্ট? আমি অনেক ভালো পাই। আচ্ছা বলতো, আমরা ঘুমালে বিছানার কাছে কেন যাই? স্যার বিছানা কি মোকালে আয়? বাতিলের সাথে পারলাম না। আচ্ছা তুই মরুভূমির একটা হোটেল নাম বল, মরুভূমির একটা প্রাণীর নাম বল। স্যার উট। উট না? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এ ফাজিল ছেলে পারলো কেমনে? আচ্ছা তুই আরেকটা প্রাণীর নাম বল। আরেকটা বল। বল। দুষ্ট ছেলে। স্যার আপনি একটু দাঁড়ান। আচ্ছা দাঁড়াবো না, দা এটা বলে ছেড়ে দেবো। আচ্ছা বল, 5 থেকে 4 চলে গেলে কত থাকে? জানি না। তুই আসলে একটা গুরু। এরকম কত টাকা না, আমার বয়স কম, আপনি তা তো করতে পারেন। ফাজিল ছেলে। আচ্ছা যা, এবার তোকে ছেড়েই দিব। তুই বল জাতীয় সংসদ কোথায়?
অবস্থিত জানি জানিস না তাহলে সে আর উপরে কাম ধরে দাঁড়া স্যার কোন সংসদ তো দেখা যায় না দেখা যায় না না আমি একটু দেখি কাম সংসদ দেখা যায় কি না তোর সাথে আর পারলাম না এই আচ্ছা ঠিক আছে তুই বল আরেকটি প্রশ্ন উত্তর দে সামথিং ইজ বেটার দেন নাথিং অর্থ কি বল শামসুদ্দিনের ব্যাটার নাকি হয় নাই হবে না হবে না তুই ভুলভাল একটু কোথা থেকে শিখছিস স্যার আমি খালি দাম খাই আচ্ছা যা দমক দিব না এটাই লাস্ট এই বল মুরগি কি দে এ ভাই মুরগি এত বড় আন্ডা দেয় না স্যার আপনার মাথার মতো বড় একটা আন্ডা কি বলছিস মাথার মতো আন্ডা দে আমার মতো মানে অনেক কই আপনাদের তো অপমান করা যায় কই দে দে দেখি কি অপমান করিস তুই সরি আচ্ছা না তোদের আজকে আমি একটা পুরস্কার দেব একটা পুরস্কার দিয়েই ছেড়ে দেব ঠিক আছে আচ্ছা বল তোদের মধ্যে সবচেয়ে অলসকে সে দাঁড়া এই মাকসুদ তুই দাঁড়ালি না কে মোর দাঁড়াইতেও অলস লাগে ওর সাথে থাকবো না ও তো আসলেই ফাজিল আচ্ছা তুই তো বটবট করস খুব তোর কি প্রতিভা আছে তুই বলতো স্যার আমি কিন্তু বিজনেসম্যান আপনি ভাব কথা কবেন না তোর তো কোনো প্রতিভা নেই তুই ভবিষ্যতে কি করে খাবি স্যার আমি অনেক কিছু পাই কি কথা কবেন না কি পাবেন না মনে পাবেন কি করিস বলতো স্যার আমার ব্যবসা আছে কিন্তু হ্যাঁ ব্যবসা আইবি করিস তোর ব্যবসা আছে হ্যাঁ কি ব্যবসা বলতো কি ব্যবসা আছে স্যার আমি গান বাজনা পাই কি পারিস গান বাজনা পাই ভাব কথা কি গান বাজারিস বল স্যার আমি ইয়ার তো আচ্ছা দাদা তো না বল তোর কি বিজনেস আছে বল তুই তো ভালো অভিনয় পারিস রে এই ধরিস না ভাই ধরিস না না আচ্ছা তোর আর কি কোনো প্রতিভা নাই আরো আছে স্যার আমি কিন্তু নিউটনের শিষ্য ভাব কথা কবেন না ওরে বাপ রে অনেক প্রতিভা আমি তো নিউটন তুই তো আমার শিষ্য হবি ঠিক আছে মানলাম মেনে গেছিস আচ্ছা ঠিক আছে তোর আর কি প্রতিভা আছে একটু দেখা অভিনয় পারিস পয়সা দেবেন কিন্তু পয়সা আচ্ছা দাদি পকেট তো খালি বেতন পাইনি পয়সা ধরুন আচ্ছা দা দেবো দা দেখো আচ্ছা এই এই কি করছিস রে এই এই থাম না ওর কি মিষ্টি ব্যাপার হচ্ছে নাকি রে এই এরকম এই দম করে রে আচ্ছা তোদের জন্য একটা খুশি সংবাদ হলো আমরা এখন একটা জুমলা ডান্স করব শিক্ষক এবং স্টুডেন্ট গান লাগাও ধন্যবাদ সকলকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ আচ্ছা এক চাকরি পরীক্ষায় পুলিশের চাকরি ঠিক আছে তো পরীক্ষায় উচিত রুমে বাইরে হচ্ছে
তো ওসি সব কোশ্চেনের উত্তর ধরতেছে, হঠাৎ করে জিজ্ঞাসা করলো যে বলতো গীতাঞ্জলি কে লেখছে। ওই মুহূর্তে ওসির একটা ফোন আসে, এসপি ফোন দিছে, ইমার্জেন্সি তাকে এখান থেকে চলে যেতে হবে। তো তারপর ওসি যাওয়ার সময় বাইরে একজন দাঁড়ানো ছিল, তো ওরে বললো যে আমি আসতেছি, তুই জিজ্ঞাসা কর যে গীতাঞ্জলি কে লেখছে। তো গেল, রুমে ঢুকলো, ঢুকে বেতন পিট, এই বাইরা পত্রিকাকে বেতন পিটানো শুরু করলো। তারপর উসি আবার কাজ শেষ করে আসলো, ঠিক আছে, দেখলো ওরে একদম মানে আটপড়া বানাই ফেলছে, ঠিক আছে। তো উসি জিজ্ঞাসা করলো কিরে তোরে দিয়া গেলাম যে একটা কোশ্চেনের উত্তর দাও, গীতাঞ্জলি কে লেখছে, তুই এত মারামারি করলি কে? ও স্যার, ও যে গীতাঞ্জলি লেখছে ও তো স্বীকার করছে যে আমি গীতাঞ্জলি লেখছি, এতে আর বায়ু জড়িত আছে, এটাও সে স্বীকার করছে। ও সজলকে এত বিনোদন দেওয়ার জন্য সরি সাইফুল ভাই, এখন আমরা কিছু গান শুনবো। হয়তো তুমি তোমার মতো, আমিও ঠিক তাই, তবু বলতে ইচ্ছে হয় আমারও করানো যা চাই তুমি তাই। এখন আমাদের মাঝে গান নিয়ে আসবে মুস্তাকিম। আসসালামু আলাইকুম, আমি মুস্তাকিম, যাচ্ছি। তোমার
ইউ সো মাচ। ধন্যবাদ মুস্তাকিম এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য। এখন আমাদের সামনে লালন গীতি নিয়ে আসছে শাকিল সরকার। শাকিল সরকারকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আমি একটি লালন সাহিত্যের খুব পরিচিত গান চেষ্টা করব। আমরা সবাই জানি গানটা, তো একটু একটু করে গাইব, স্লো ভাষার মধ্যে গাইব, তাহলে আসলে শিল্পীরা উৎসাহ পায়। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সঙ্গে, আমার মনের মানুষের সঙ্গে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে,
ধন্যবাদ শাহিদ সরকার। এই পর্যায়ে রাজু ঢাকা থেকে আগত বিয়াম ফাউন্ডেশন কক্সবাজার প্রশিক্ষণার্থীদের কিছু সুন্দরতম মুহূর্ত স্লাইড শো এর মাধ্যমে তুলে ধরবে আমাদের ফটোগ্রাফার শাহরিয়ার হাসান। আমাদের রিমন আহমেদ, প্লিজ ওয়েলকাম রিমন আহমেদ। সবাই ওয়েলকাম করে দেন। এখন আমাদের মাঝে একটি গান নিয়ে আসবে মাধু মিয়া।
বুঝিতে পারি নাই শুধু কত খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমার প্রশ্ন করে দিল তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। সূর্যের আলো তাই দিকে দিয়েছিল, কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল। সূর্যের আলো তাই দিকে দিয়েছিল, নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিশে। একদিন সে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমায় প্রশ্ন করে ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমি মন খুঁজি না গো কত করে খোঁজে, মনও না বোঝে না বোঝে, না বোঝে না বোঝে। আমি মন খুঁজি না গো কত করে খোঁজে, মনও না বোঝে না বোঝে, না বোঝে না বোঝে। আমার চতুর্পাশে সবে কিছু যায় আসে, আমি শুধু তুষারে তো গতিহীন ধারা, গতিহীন ধারা। আমায় প্রশ্ন করে ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা কি সবাই উপভোগ করছেন আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা? এবারে আমাদের বিল্ডিং ইন্সপেক্টর ক্রিয়েটিভ সহ প্রশিক্ষণার্থী বলে আমরা জানি সকলে, মাহিদুল ইসলাম। আমরা কিছুক্ষণ বিরতি নিব। আপাতত কি স্টপ রাখবো না একটা গান? মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মাহিদুল ইসলাম সাহেবকে।
বেঁধে চলেছে জমেছে হাসের জল খেলি অধিকের পায়ে হাঁটা বেঁধেছে আজ কেন দাসী হয়ে আমি মোহাম্মদ আশরাফুল সার্বিয়ার প্রধান কর্তৃপক্ষ রাজু 30 লক্ষ শহীদের বিনিময়ে আমাদের এই সোনার বাংলাদেশ সেই শহীদের স্মরণে আমার একটি গান সালাম সালাম হাজার সালাম গানটির
গীতিকার ফজলে খোদা সুর করেছেন মোহাম্মদ আব্দুল জব্বার। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের পুরো অনুষ্ঠান উপভোগ করার জন্য। সম্মানিত সুধী, আপনারা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন। আমরা কেউ প্রফেশনাল না, চেষ্টা করেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা সবাই ডিনারে যাব, তবে
আমি বিশেষভাবে অনুরোধ করব আমাদের সভাপতি স্যার যদি আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করতেন অফিসিয়ালি এবং আমাদের উদ্দেশ্যে কিছু বলতেন, প্লিজ স্যার। এবং সবশেষে আমরা দলীয়ভাবে ফটো সেশন করব। আজকের এই সন্ধ্যার সময় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব জনাব আরিফুল আহমদ স্যার, আমাদের পরিচালক বক্তব্য ফাউন্ডেশন ঢাকা স্যার একটু আগে কিছু বক্তব্য রেখে গেছেন। আমি আশা করছি আজকের এটি অনেকের জন্য হয়তো নতুন হবে, কিন্তু ভবিষ্যতে আপনারা তো আরও চমৎকার উপস্থাপনা নিয়ে আসবেন। যদিও সময় অনেক কম ছিল, আমরা তো আজকে 23 দিন বা 24 দিনের মাথায় এই অনুষ্ঠানটি করতে হয়েছে। আমাদের আপনারা জানেন যে আগামীকাল থেকে আমাদের 17 আগস্ট মাস আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর 49তম শাহাদত বার্ষিকী আগামী 15 আগস্ট। এই জন্য আমরা আমাদের জাতির পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি এবং তার বিধানটা মাফেরাত কামনা করছি। একই সাথে জাতির পিতার পরিবারের আরও যে 16 জন সদস্য আমাদের 75 15 আগস্ট ঘাতকের গুলির আঘাতে শাহাদত বরণ করছেন, তাদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি অনুরোধ করব আমরা এখানে যারা আছি প্রত্যেক কর্মকর্তা কর্মচারী এখানে যারা আছি আমরা যেন বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা যেন গড়ে তোলার জন্য নিজেরা ব্রত হই। আজকে বাংলাদেশ যদি স্বাধীন না হতো, বাংলাদেশ যদি আমরা না পেতাম, তাহলে আমরা আমি এখানে একজন প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে আসবার সুযোগ পেতাম না, আমাকে বিশ্বাস করতে হবে। আজকে জাতির পিতা এই দেশটি স্বাধীন করেছিলেন বলে আমরা আজকে বড় বড় উচ্চপদস্থ একজন সামরিক বলেন বেসামরিক বলেন বিভিন্ন পর্যায়ে আমরা যেতে পারছি। আমাদের বাংলাদেশে একটা পতাকা আমরা পেয়েছি। সুতরাং আমি অনুরোধ করব, আমরা এখানে প্রশিক্ষণ গ্রহণ করতে এসেছি। আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কারো কারো দল মত ভিন্ন হতে পারে, কিন্তু আমরা সাথে একটি জায়গাতে আমাদেরকে এক হতে হবে। আমরা সবাই মুক্তিযুদ্ধের প্রজন্মের শক্তি হিসেবে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। এটি যতদিন আমাদের ভেতরে আসবে না, ততদিন আমরা নিজেদেরকে দেশপ্রেম বা দেশপ্রেমিক হিসেবে দাবি করতে পারবো না। আমি অনুরোধ করব যে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশটি পেয়েছি, এই বাংলাদেশ বিনিময়ের আমরাই উপকারী। আপনারা যারা তরুণ প্রজন্মের এখানে বয়সে অনেকেই আছেন, একেবারে কেবল হয়তো 22, 23, 24 বছর, আবার কেউ কেউ হয়তো 26-27 করে পৌঁছেছেন, কিন্তু আপনাদের মাধ্যমেই আমরা 2041 সালে উন্নত বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ আমরা পাবো। এক্ষেত্রে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আপনার রাজুকের মতো একটি বৃহৎ প্রতিষ্ঠান যেটি বাংলাদেশের নগরায়ন ইমপ্রুভমেন্টের কাজ করছে, প্রতিষ্ঠানের আপনারা সহকর্মী সহযোগী, আপনারা চেয়ারম্যান স্যারকে আপনার সহায়তা করবেন। প্রতিটি কাজ যেন মনে হয় আপনি নিজের জন্য করছেন, আপনি জনগণের জন্য, আপনার প্রতিষ্ঠানের জন্য করছেন। তাহলেই আপনার যে অবসর যে সময়টা আসবে 50 বছর বয়সে, তখন আপনি পরিতৃপ্তি শহরে যেতে পারবেন। কখনোই কোনো কাজ আমরা পরের দিনের জন্য ফেলে রাখবো না। আমরা কখনোই কোনো বিষয় আজকে থাকবো কালকে করবো সেটি আমরা কখনো করবো না। আজকে করবো, আজকের কাজ মানে আমি এখনই করবো, কালকের কাজ আমি সেটি কালকেই করতে পারি। তা আজকের কাজটি আমাকে এখনই করতে হবে। এই প্রথমে যদি আমরা করি তাহলে আমরা অবশ্যই অনেক দূরে যেতে সক্ষম হব। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটি ভিশন দিয়েছেন 2041, আমরা 41 সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হব। এই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হতে গেলে
আমাদেরকে অনেক দূর যেতে হবে। তিনি যে প্রত্যয় ব্যক্ত করেছেন, বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের একটি উন্নত জীবন ব্যবস্থা থাকবে, সেজন্য তিনি কাজ করে যাচ্ছেন। সুতরাং আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে, আমরা নির্বাহী বিভাগের সদস্য হিসেবে আমাদের প্রত্যেকের দায়বদ্ধতা আছে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। কাজ করতে গেলে আমি ভুল করবো, কিন্তু ভুলটি যেন আমি ইচ্ছাকৃত না করি, সেটাই আমাকে খেয়াল রাখতে হবে। যাই হোক, আজকে সাংস্কৃতিক সন্ধ্যাতে যারা পারফর্ম করেছেন, খুব চমৎকার পারফর্ম করেছেন। যদিও আমাদের সুখবর অর্কেস্ট্রার কারণে আমরা সংক্ষিপ্ত করেছি, আমরা আশা করছি আমাদের সমাপনী অনুষ্ঠানে এরকম একটি বিষয়ের অবতারণা হল আমরা অন্যভাবে ধর্মীয় ভাবকাবৃচ্ছ বা আগস্ট মাসের যে আমাদের শ্রদ্ধাবোধ এবং আমাদের যে কৃতজ্ঞতাবোধ এবং আমাদের জাতির পিতার প্রতি যে সম্মান বোধ, তাকে সামনে রেখে আমরা হয়তো কিছু প্রোগ্রাম সাজাবো। ওর সবাই সম্পৃক্ত থাকবেন এবং ঠিক আছে, আরো বেশি ভালো পারফর্ম করতে হবে। কেমন? আরো বেশি ভালো পারফর্ম করতে হবে, কারণ আপনাদের কেবল শুরু, অনেক বেশি শেখার সুযোগ আছে, অনেক বেশি দেওয়ার সুযোগ আছে এবং অবশ্যই আপনি আপনার প্রতিষ্ঠানের যিনি প্রধান তার প্রতি আপনাকে অবশ্যই পুরোপুরি শতভাগ সম্মান বোধ নিয়ে আপনাকে কাজ করতে হবে। তাহলে আমরা আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে প্রশিক্ষণ আমরা এসেছি, সে প্রশিক্ষণটি সার্থক হবে। আমার ডান পাশে আমার সহকর্মী আছেন দোলনন্দিন, তিনি আপনাদের কোর্স সম্বন্ধে, তিনিও একেবারেই নতুন, তারও এখানে যোগদান খুব সম্ভবত 1.5 মাসের বেশি হয়নি, তাই না? 2 মাস হয়েছে, 2 মাস হয়েছে, কিন্তু এটি প্রথম কোর্স। সুতরাং তাকে একজন ভালো মানুষ হিসেবে আপনারা পেয়েছেন। আশা করি আপনাদের মাধ্যমে আমাদের এই বার্তাটুকু আপনারা পৌঁছে দেবেন সবাই, যে ব্যায়াম একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে শুধু কাজ করে, ব্যায়াম একটি মূল্যবোধ নিয়ে কাজ করে। আমাদের কিছুদিন পর আগামী সপ্তাহে, আগামী শুক্রবার, শনিবার, রবিবার আমাদের ব্যায়াম ফাউন্ডেশনের সম্মানিত মহাপরিচালক জনাব অমর মাহবুবুল আলম স্যার এখানে আসবেন। আপনাদের সাথে স্যারের ডিজিস্ট্রি আছে, স্যার কিছু সেশন পরিচালনা করবেন। আপনারা দেখবেন স্যার অত্যন্ত চমৎকার আমাদের কোর্সগুলোকে কন্ট্যাক্ট করবেন। শুধু তাই না, আমাদের যে রিসোর্স পার্সন আছেন তারা অত্যন্ত চমৎকারভাবে আমাদের কোর্সগুলো করার চেষ্টা করেন। তবে সাময়িক অসুবিধার কারণে আপনাদেরকে আমরা সেই পুরো সেবাটি আমরা দিতে পারিনি। আশা করছি যদি এরকম অবস্থাটি আমরা নিরসন ঘটাতে পারি, তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে আরও বেশি পরিষেবা আমরা দিতে সক্ষম হব। এই বৃষ্টি, এই 3-4 দিনের বৃষ্টিতে আমরা প্রায় নিমজ্জিত হচ্ছি। আপনাদের যদি কোনো আইডিয়া থাকে যে আমরা কীভাবে এখান থেকে উত্তরণ ঘটাতে পারি, আমাদের এখানে যে জলমগ্নতা বা আমাদের জলাবদ্ধতা, এখান থেকে আমরা কীভাবে উত্তরণ ঘটাতে পারি, আপনাদের যদি কোনো আইডিয়া থাকে আমাদের কাছে থ্রো করেন, আমরা সেভাবে কাজ করতে চাই। আমরা গত ব্যায়াম প্রতিষ্ঠান হওয়ার পর থেকে আপনাদের সময় 2বার আমাদের এই প্রতিষ্ঠানটি পানিতে নিমজ্জিত হয়েছে। বুঝতে পেরেছে যে রাজুকের প্রশিক্ষণার্থীরা আছে, তারা অধিকাংশই হয়তো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হতে পারত, কিন্তু বৃষ্টি হয়তো বুঝতে পেরেছে। তো আমরা চাই যে আপনাদের যদি খুব সুনির্দিষ্ট পরামর্শ থাকে, তাহলে আমরা আমাদের এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারবো। তো যাই হোক, যারা পারফর্ম করেছে তাদের প্রতি অসংখ্য শুভেচ্ছা, এবং যারা পারফর্ম করার সুযোগ পাননি তারা ভবিষ্যতে বেশি বেশি পারফর্ম করবেন, এই অনুরোধ রাখছি। আর কিন্তু হলো কালকে আপনারা যাবেন আমাদের যে কালকে থেকে যে জড়িতে আছে তাদের সফর, সেখানে আপনাদেরকে সতর্কতার সাথে আপনাদেরকে যেতে হবে। খুব উশৃঙ্খলতা, খুব বেশি হৈহুল্য, কোনো কিছু করা যাবে না, কেমন? ঠিক আছে? আমার মনে হয় যে আমরা অন্য সময় আরো বেশি কিছু নিয়ে আলাপ করবো। আমরা আজকে এখানে আমাদের অনুভূতি শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নিতে হবে, বুঝা গেল? পিছনে একজনকে দেখা যাচ্ছে, উনি কি আমাদের কাছে ও গেস্ট না? ও আচ্ছা,
ঠিক আছে, থ্যাংক ইউ। কিছু বলবেন কিনা? শুভেচ্ছা বিনিময় করতে পারেন আমাদের। যেহেতু বৃষ্টির কারণে আপনার বেঁচেও গেছেন, শরীর ফিটনেস আর একটু বেশি দরকার এবং পিপি হয়নি, গেমস হয়নি, সেক্ষেত্রে বেশি বেশি বেঁচে যাওয়া, আরো বেশি পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদেরকে আরো খুব কি করবো, হ্যাঁ এনার্জেটিক আমাদেরকে রাখতে হবে। এবং কখনো হ্যাঁ মন করা কখনো থাকা যাবে না, এবং সবসময় প্রাণ চাঞ্চল্য থাকবে, সবসময় নিজের মধ্যে উৎফুল্লতা থাকবে এবং দুঃখ সেদিন এসেছিলেন আমাদের ইংলিশের স্যার সুকান্ত স্যার, স্যার ভালো লেগেছিল, ভালো লেগেছে, বলেছেন না যে দুঃখ থাকে, দুঃখ অ্যাকসেপ্ট করতে হবে, সেটি অ্যাকসেপ্ট করলে আপনি সুখের অনুভূতি দিতে পারবেন। এবং সুতরাং সবসময় আমি চাই যে আপনি হাসি খুশি থাকবেন, প্রাণ চাঞ্চল্য থাকবেন, শুধু দুঃখ জোড়া অবসাদ এর মাধ্যমে থাকা যাবে না, ঠিক আছে? তাহলে আপনারা যে প্রোগ্রামটা আজকে করবেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমাদের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সত্ত্বেও চেয়ারম্যান স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রতিষ্ঠান থেকে স্যার আপনাদের জন্য বেছে নিয়েছেন, আপনাদের পাঠিয়েছেন, সেজন্য স্যারের প্রতি আমার সালাম থাকলো, স্যারের প্রতি আমার কৃতজ্ঞতা থাকলো, আপনাদের পুরো টিমের প্রতি আবারও শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন, দেখা হবে। আপনারা যেহেতু অনেক রাত হয়েছে ডিনারে যাবেন, সব ভালো থাকবেন।